বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ক্যান্ডিডেট 2026 তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে চূড়ান্ত একটা সাজেশন দেওয়া হবে পর্যায় সারণী থেকে। মাত্র 5টা টপিক পড়লে তোমরা পর্যায় সারণী থেকে সিকিউ সবগুলো সমাধান করতে পারবা। তোমরা 5টি টপিক কি কি পড়বা সেই সম্পর্কে আজকে আলোচনা করব। এই টপিকের বাইরে তোমাদের সিকিউ থেকে কোনো প্রশ্ন করা হবে না। তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং সম্পূর্ণ ব্যাখ্যাগুলা মনোযোগ সহকারে শুনে ইনশাআল্লাহ তোমরা যদি আজকে ক্লাসটি করো তোমাদের পর্যায় সারণী থেকে যে সিকিউ গুলো আসবে সেগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং যে পরীক্ষার জন্য একটা চূড়ান্ত ভালো প্রস্তুতি নিতে পারবো। তো আমরা যে 5টা টপিক তোমাদের জন্য বাছাইকৃত করছি সেগুলো আমি তোমাদের সাথে একটা একটা করে আলোচনা করতেছি। সর্বপ্রথম যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর মূল অবস্থান নির্ণয়। এটা তো মাস্ট আসবে, এটা থেকে 3টা মার্ক তোমাদের আসবে, 3টা মার্ক আসবে, ঠিক আছে। ক নাম্বারে তো মূলের অবস্থান নির্ণয় যে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে, পর্যায় সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে বইয়ের মধ্যে 3টা নিয়ম আছে। নিয়ম এক ইলেকট্রন বিন্যাস করে যদি সর্বশেষ কক্ষপথে s অরবিটাল থাকে, ওই s অরবিটালের সর্বশেষ প্রধান শক্তি স্তর পর্যায় সংখ্যা এবং তার উপশক্তি স্তর যে ইলেকট্রন আছে সেটা গ্রুপ সংখ্যা। নিয়ম 2 যে সর্বশেষ কক্ষপথে যদি s ও p অরবিটাল থাকে তাহলে সর্বশেষ প্রধান শক্তি স্তর তোমার পর্যায় সংখ্যা, s ও p অরবিটাল থাকে ইলেকট্রন সংখ্যার সাথে দর যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। আর নিয়ম 3 সর্বশেষ কক্ষপথে যদি s ও d অরবিটাল থাকে, d ও s অরবিটাল থাকে, ঠিক আছে, তাহলে তোমার d এবং s এর ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে এবং সর্বশেষ বাইরের প্রধান শক্তি স্তর তার কি সংখ্যা, পর্যায় সংখ্যা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা, 3টা নিয়ম আছে, ওই 3টা নিয়ম ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে আমরা গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারি। আর এখান থেকে আমরা খুব সহজে 3টা মার্ক কালেক্ট করতে পারবো পরীক্ষার মধ্যে। তো এই 3 টপিকটা তুমি ভালো করে শিখিয়ে যাবে, ঠিক আছে। এবার যে 2 ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কেন ব্যাখ্যা করো। তোমাদের এখানে এসকিউ থাকতে পারে, খ নাম্বারে আসতে পারে বা ঘ নাম্বারও আসবে। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কেন ব্যাখ্যা করো, এর কারণ কি? কারণ যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটা মূলের অবস্থান আমরা নির্ণয় করতে পারি, সেটা কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর গ্রুপে আছে। মূলের প্রকৃতিটা কেমন, সে কি ধাতু নাকি অধাতু, আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বলতে পারি। যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, একটি ইলেকট্রন থাকে, সে একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকে। যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন আমরা দেখব সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি প্রথম s অরবিটালে 2, তারপরে 8, তারপরে 1, তাহলে 2 8 1, তাহলে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন ত্যাগ করে দেব, তো সে ধনাত্মক আয়নে পরিণত হবে। এই কারণে সোডিয়ামকে ধাতু বলবে। আর ক্লোরিনেরটা যদি আমরা দেখি, ক্লোরিন 17 তোমার পারমাণবিক সংখ্যা, তাহলে 2 8, তারপর যে 5 2, তাহলে আমাদের এখানে সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করার আকাঙ্ক্ষা থাকে অষ্টক পূর্ণ হওয়ার জন্য। আমরা জানি একটা মৌল বা পরমাণু সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রেখে অষ্টক পূর্ণ হতে চায় এবং সে নিষ্ক্রিয় হয়ে যায় আর কখনো কাউকে ইলেকট্রন দেয়ও না, আনেও না, ঠিক আছে। তাহলে আমরা একটা বুঝতে পারলাম যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কেন, সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। ক্লিয়ার? তো এবার আমাদের হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান ব্যতিক্রম কেন, অবশ্যই আসবে, খ নাম্বারে আসবে। হাইড্রোজেনের অবস্থান 1-এ কেন দেওয়া হয়েছে, হিলিয়ামের অবস্থান কেন 18-তে দেওয়া হয়েছে, এ সম্পর্কে ডিটেলস ভালো করে পড়ে নেবেন। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মৌলের পর্যাবৃত্ত ধর্ম, পরমাণু আকার, পারমাণবিক ব্যাসার্ধ। এটা আসবে স্যার, মাস্টলি আসবে, চোখ বন্ধ করে ধরে রাখবে, এটা পরীক্ষার মধ্যে চলে আসবে। তো তোমরা কি করতে হবে, মৌলের পর্যাবৃত্ত ধর্মটা ভালো করে পড়তে হবে। আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম কি জানি, মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে ধাতব ধর্ম আছে, অধাতব ধর্ম আছে, পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ আছে, আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রন শক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে। এই কয়টা টপিক তুমি ভালো করে পড়তে হবে। এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ। আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম যে মূল পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে ছোট হতে থাকে এবং উপর থেকে নিচের থেকে নামতে থাকলে পারমাণবিক আকার বাড়তে থাকে। এ কেন ছোট হতে থাকে, এখন কেন বাড়তে থাকে, কারণ যে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বাড়ে, বাট প্রধান শক্তি স্তর বাড়ে না। প্রধান শক্তি স্তর না বাড়ার কারণে তোমার প্রধান শক্তিতে যত বেশি ইলেকট্রন থাকবে তার সাথে নিউক্লিয়াসের যে প্রোটন তত বেশি আকর্ষণ থাকবে, আকর্ষণ যত বেশি হবে তার আকার তত ছোট হতে থাকবে এবং পরমাণু
উপর থেকে যখন নিচের দিকে নামবে তখন তার ইলেকট্রন সংখ্যার সাথে সাথে পারমাণবিক সংখ্যার সাথে সাথে একটা একটা করে তার প্রধান শক্তি স্তরও বাড়তে থাকে। তো প্রধান শক্তি স্তর একটা একটা করে বাড়ার কারণে তার নিউক্লিয়াসের প্রোটনের সাথে ইলেকট্রনের আকর্ষণ বল তত বেশি থাকে না, কম থাকাতে তার হচ্ছে যে পরমাণুর আকার বড় হয়ে যায়। আর আয়নীকরণ শক্তি হচ্ছে যে এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। যেরকম লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে যে পরিমাণ শক্তি নির্গত করে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি হচ্ছে একটা কি পর্যাবৃত্ত ধর্ম। এরা যতই বাম দিক থেকে ডান দিকে যাবে আয়নীকরণ শক্তির মান তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। তো এগুলো ভালো করে পড়তে হবে। ইলেকট্রন আসক্তি হচ্ছে এটার বিপরীত। ইলেকট্রন গ্রহণ করে যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে সেটি হচ্ছে যে ইলেকট্রন আসক্তি। এটাও একটা পর্যাবৃত্ত ধর্ম। তো আমি যে যে টপিকগুলো পড়ছি ওই টপিকগুলো ইনশাআল্লাহ তোমরা ভালো করে কভারেজ করবা। ইনশাআল্লাহ দেখবে এখান থেকে তোমরা ভালোভাবে লিখতে পারবা। তারপরে হচ্ছে যে এখান থেকে স্যার 3টা দিয়ে দিয়েছিলাম। তোমার মধ্য ধাতু আছে, খাদ ধাতু আছে, নিষ্ক্রিয় আছে আর অনেকগুলো আছে। জাস্ট 3টে ইম্পর্টেন্ট দিলাম, মৃৎ খাদ ধাতু, হ্যালোজেন, অবস্থান ধর্ম। এই 3টা যদি তুমি ভালো করে পড়ো ইনশাআল্লাহ তোমাদের ঘর ভিতরে থাকতে পারে। তো শিক্ষার্থীরা পর্যায় সারণী থেকে স্যার মাত্র 5টা টপিক বলে দিচ্ছে। 5টা টপিক ভালো করে পড়ো ইনশাআল্লাহ এখান থেকে আসবে। এখানে এই বাইরের টপিক থেকে কোনো প্রশ্ন করা হবে না, বোর্ড প্রশ্ন। যেহেতু আমি 4 বছর একটা বিদ্যালয় শিক্ষকতা করছি, এই বিষয়ে পড়াইছি, ইনশাআল্লাহ এর বাইরে কোনো টপিক আসবে না।